সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। এই কথাটা কেন বলা হয় এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবে। এখন লঞ্চে যাওয়ার অনেক নিয়ম পরিবর্তন হয়েছে, এমনকি টাইমও চেঞ্জ হয়েছে, সাথে খাওয়ার দাম অনেকটা বেড়ে গেছে। এমনকি পুজো দেওয়ার জন্য যে ডালাটা কিনবে সেই ডালার দাম শুনে রীতিমতো অবাক হবে, এতটা বেড়ে গেছে। সবাই কিছু একই সঙ্গে একই রেটের মাধ্যমে সবাই পুজো সামগ্রী পাবে। আর বাড়ি ফেরার সময় এরকম পরিস্থিতি হবে এটা তো কেউ ভাবতেও পারে না। তবে ভিডিওর শেষে তোমাদের বলে দেবো এই সমস্যা থেকে বেরিয়ে কিভাবে তোমরা ঠিক টাইমে কলকাতা ফিরতে পারবে, অর্থাৎ বাড়ি ফিরতে পারবে, সেটাও জানাবো। কারণ ট্রেনের টাইমেরও অনেক সময়ের পরিবর্তন হয়েছে, এমন অনেক কিছু ট্রেন ক্যান্সেলও হয়। তো সব কিছু নিয়ে শুরু করতে চলেছি আজকের এই ভিডিও। আর এইদিকে মহিলাদের জামা কাপড় চেঞ্জ করবার জন্য দেখো একজনে 20 টাকা করে লাগে। ভোর 6:30টার মধ্যে পৌঁছতে হলো আমাকে এখানে। হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে, গুড মর্নিং। এখন আমি আছি কোথায় বুঝতে পেরে গেছো, শিয়ালদা স্টেশনে। থাম্বনেল আর ডেসক্রিপশন দেখে তো বুঝেই গেছো আজকে কোথায় যাব। হ্যাঁ, আজকে যাচ্ছি গঙ্গাসাগর। সকাল 7:14 ট্রেন 8 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছে। আর ট্রেনের অবস্থাটা দেখো, জার্নিটা তোমার সঙ্গে শেয়ার করবো। এই বছর 2024-এ যদি গঙ্গাসাগর তোমরা যেতে চাও, কিভাবে যেতে হবে আর কত কি কোথায় ভাড়াটা বাড়বে, কত টাকা হবে, টোটালটা তোমরা জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। তো শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট থাকলো সবাইকে। দিল শিয়ালদা থেকে, এখন ঘড়িতে টাইম 7:14 ট্রেনের পরিস্থিতি খুব খারাপ, দেখতেই পাচ্ছ। এরকম ভাবেই মনে হয় দাঁড়িয়ে যেতে হবে। শিয়ালদা থেকে গঙ্গাসাগর যাওয়ার জন্য বেশিরভাগ মানুষই কিন্তু কাকদ্বীপ স্টেশনেই নামে। আর শিয়ালদা থেকে কাকদ্বীপ স্টেশন পর্যন্ত পৌঁছতে সময় লাগে 3 ঘন্টা, ভাড়া হচ্ছে 25 টাকা। ঠিক সকাল 9টার মধ্যে এই ট্রেনটা লক্ষ্মীকান্তপুর স্টেশনে পৌঁছে যায়। আর লক্ষ্মীকান্তপুর স্টেশনে পৌঁছে ট্রেনটা প্রায় 15 মিনিট দাঁড়ায়। সেই কারণে অনেকে এখানে একটুখানি হালকা টিফিন বা খাওয়া দাওয়া করেই নেয়। এখানে দেখলাম কাকার দোকানে যথেষ্ট ভিড়। এখানে মিক্সার, ঝালমুড়ি, ঘুগনি, আলু কাবলি, অনেকে অনেক কিছু খাচ্ছে। কিন্তু আমার তো এগুলো খেলে হবে না, আমাকে তো অন্য কিছু খেতে হবে। আর সেই খাওয়ার জায়গাটা কোথায় চলো দেখি। তো কিছুটা খুঁজে পেয়ে গেছি এরকম একটা জায়গা যেখানে অনেকেই দাঁড়িয়ে আমার মতো কিন্তু খাবার খাচ্ছে, মানে আমি যেটা খাবো। ঠান্ডায় ধোয়া বেরোচ্ছে বন্ধুরা, ভেবো না স্মোক করলাম, কিন্তু এটা হচ্ছে স্মোকিং জোন লক্ষ্মীকান্তপুরে। তো ট্রেনটা লক্ষ্মীকান্তপুরে কিন্তু 8:56 ঢুকে দিয়েছে। আর ট্রেনটা এখান থেকে আবার ছেড়ে যাবে হচ্ছে 9:15। তো চলো, টাইম হয়ে গেছে। এখান থেকে আর মাত্র 45 মিনিট লাগবে দেখাচ্ছে কাকদ্বীপ স্টেশন। ফাইনালি 3 ঘন্টা অনেক কষ্টে কাটিয়ে পৌঁছলাম। হ্যাঁ বন্ধুরা, এখন ঘড়িতে টাইম হচ্ছে সকাল 10টা। আর এখন কোথায় পৌঁছে গেছি বুঝতেই পারছো, কাকদ্বীপ স্টেশন থেকে বেরিয়ে লঞ্চ ঘাট যাওয়ার জন্য আবার এই টোটো ধরতে হবে। কাকদ্বীপ স্টেশন থেকে টোটোতে উঠে পড়েছি। আর টোটোতে 8 নম্বর লঞ্চ ঘাট যেখানে আমরা যাচ্ছি গঙ্গাসাগর যাওয়ার জন্য, সেখানে যেতে সময় লাগবে হচ্ছে 20 মিনিট, কারণ রাস্তার ডিস্টেন্স হচ্ছে 8 কিলোমিটার। এটা হলো কাকদ্বীপ লঞ্চ ঘাট। আর এখান থেকে আমাদের লঞ্চ পার করতে হবে। আমাকে 5 টাকা যাচ্ছে, তো এখানে গঙ্গাসাগর লঞ্চ ঘাটে এসেছি। 5 টাকা দিয়ে কি হবে, বিস্কুট হবে। তো এখন চলে এসেছি এই লঞ্চ ঘাটে। ভ্যাসেল এখান থেকে 10 টাকা করে ভাড়া পড়ছে যেটা বললো। আর মেলার সময় আসলে কিন্তু ভাড়াটা অনেকটা বেড়ে যাবে, মানে আপ অ্যান্ড ডাউন হচ্ছে 80 টাকা। আর এখানে দেখতেই পাচ্ছ কতটা ভিড়টা, দেখো কতটা। এখনো মেলার 10 দিন বাকি, তাতেই এত ভিড়, বুঝতেই পারছো। দেখো লঞ্চের অবস্থা পুরো ফুল হয়ে গেছে। লঞ্চের অবস্থাটা শিয়ালদা থেকে আসা লোকাল ট্রেনের মতো হলেও লঞ্চে দাঁড়িয়ে এই নদীর প্রাকৃতিক দৃশ্যটা দেখে মনটা ভরে গেল। দেখো লঞ্চের সাথে সাথে এখানে কি সুন্দর সুন্দর পাখিগুলো এরকম ভাবে উড়ে আসে। আর এই যে লঞ্চটা যাচ্ছে দেখছো, এটা হচ্ছে সরকারি বাবুদের লঞ্চ। এখানে সরকারি বাবুরা ঘুরতে যান গঙ্গাসাগরে এই লঞ্চে করে, ভিআইপি লঞ্চ। আমাদের কিন্তু একদম ওপারে যেতে হবে, যে দিকটা কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি না, পুরো সাদা হয়ে আছে। এটা কিন্তু নর্মাল গঙ্গা পার হতে আমরা জানি এপার থেকে ওপার দেখা যায়, কিন্তু এটা যেহেতু একটা মোহনা, মানে গঙ্গার সাগরের মিলনস্থল, তো এখানে ডিস্টেন্সটা কিন্তু অনেকটা বেশি। আমরা কিন্তু ওইদিকে লঞ্চটা সোজা যাচ্ছে টুয়ার্ডস এইদিকে, আমার হাতটা যেদিকে দেখাচ্ছি। আর ওপারটা কিন্তু এখন এই মুহূর্তে কিছুই দেখা যাচ্ছে না, পুরো সাদা ফ্যাকাশে। কারণ আমরা এখন বলা যায় পুরোটা মাঝখানে এখনও কিন্তু আসিনি, আমরা এই দিক থেকে আসলাম, ওই দিকটা দেখতে পাচ্ছেন। আর এই জায়গায় আমরা এখন মাঝ বরাবর এখনো পৌঁছয়নি, কিছুটা দূর গেলে মাঝ মিডিল পয়েন্ট হবে। কারণ এখান থেকে ডিস্টেন্সের সময় লাগে 45 মিনিট, মানে 45 মিনিট মতো সময় লাগে এপার থেকে ওপারে গঙ্গাসাগর ওই লঞ্চ ঘাট পর্যন্ত পৌঁছতে। 40 মিনিট পার করার পর দেখা যাচ্ছে ওই যে দূরে গঙ্গাসাগর। তবে ম্যাজিক গাড়ি পেয়ে যাবে, লোকাল ম্যাজিক গাড়ি, তো যেগুলো কিন্তু 50 টাকা পার হেড। দাদা তোমার গাড়ি কি, তো মেলার সময় কি ভাড়াটা বাড়বে, কত টাকা হবে? না না, পার হেড যদি কেউ আসতে চায়, একজন দুজন, যাওয়া আসা 1600 টাকা হবে। আর 8 জনের উপরে, আচ্ছা 8 জনের উপরে 1600 টাকা নেবে, তাই তো? এটা কি তোমার কটা থেকে কটা পর্যন্ত সার্ভিস থাকবে? একদম রাত্রি মেলা যতক্ষণ লোক থাকবে ততক্ষণ সার্ভিস থাকবে। যদি বড় ফ্যামিলি হয়ে থাকো বা অনেক বড় ফ্রেন্ডদের গ্রুপ থাকে, তাহলে তোমাদের জন্য সেটা সুইটেবল হতে পারে। বাট একা বা 2-3 জন আসলে, আর একটু যদি তোমরা সামনের দিকে এগিয়ে আসো, মানে এই রাস্তা থেকে সামনের দিকে, তাহলে এরকম ম্যাজিক গাড়ি পেয়ে যাবে, যেগুলো কিন্তু 50 টাকা পার হেডে নিয়ে যাবে গঙ্গাসাগর একদম মেইন যেখানে মেলাটা হচ্ছে, অর্থাৎ যেখানে কপিলমুনি মন্দিরটা আছে, আশ্রমটা আছে সেখানে। আর এখানে এছাড়া আশেপাশে দেখো অনেক গাড়ি কিন্তু আছে, এগুলো কিন্তু
তোমরা রিজার্ভ করতে পারো। বা লঞ্চঘাট থেকে কপিলমুনি আশ্রম বা মন্দির পর্যন্ত পৌঁছতে সময় লাগবে 50 মিনিট, তোমাদের ঠিক এই জায়গাতেই নামিয়ে দেবে। এতটা জার্নি করে আমার তো অনেক খিদে পেয়ে গেছিলো, তাই এখানে বাস স্ট্যান্ডের পাশে একটা হোটেলে খেতে চলে গেছিলাম। নিরামিষ থালি এখানে 60 টাকা এরকমভাবেই দেবে তোমাদের, তোমরাও মন চাইলে এখান থেকে খেয়ে নিতে পারো। এত কিছু পার করে সেই ভোরবেলায় বাড়ি থেকে বেরিয়ে ফাইনালি দুপুর 2টোর সময় প্রায় বলা যায় পৌঁছলাম এই সাগর পাড়ে। তো সামনেই দেখতে পাচ্ছ সমুদ্র দেখা যাচ্ছে, ওখানে সাগর। চলো সামনের দিকে এগিয়ে যাই। এখানে কিন্তু এখনই দেখা যাচ্ছে যথেষ্ট মানুষের ভিড়, কারণ মেলার এত আগে থেকে কিন্তু এখানে সবাই চলে এসেছে আমার মতো। এতটা পথ অতিক্রম করা আর এতগুলো গাড়ি চেঞ্জ করতে হয় বলেই হয়তো বলা হয় সব তীর্থ বারবার আর গঙ্গাসাগর একবার। তবে বন্ধুরা, গঙ্গাসাগরে তো পৌঁছেই গেলে কিন্তু বাড়ি ফেরার সময় হতে পারে অনেক বড় সমস্যা। কি সমস্যা তোমাদের এখন দেখাবো। এর আগের বছরের ভিডিও তো দেখিয়েছিলাম, আর আগের বছর আমি এই চ্যানেলে আনিনি, কারণ এই চ্যানেলটার মাত্র 2 মাস পুরনো। তোমরা জানো আমার একটা হিন্দি চ্যানেল আছে যেটা হচ্ছে দ্য ইন্ডিয়ান ব্লগার। ওই হিন্দি চ্যানেলে আমার ফার্স্ট ভিডিওটা আমি দিয়েছিলাম গঙ্গাসাগরে, যেটা অনেক অনেক মানুষের ভালোবাসা পেয়েছে। তো আমি এই বছর ফার্স্ট টাইম এই চ্যানেলে, নতুন চ্যানেলের জন্য আমি বাংলাতে ভিডিও করছি, আর টোটাল ইনফরমেশন, তার সাথে কি মস্তি। কারণ তো তোমরা জানোই আরিয়া রূপ শর্টস মানে কি কম সময় বেশি মজা। আর এই বছর কিন্তু রীতিমতো কিন্তু সেই আগের বছরের মতো মেলার আগে থেকে কিন্তু প্রচুর মানুষ এসে পৌঁছেছে। সাধারণত যারা কিন্তু বাইরে থেকে আসার, মানে বাইরের মানুষ যারা যারা কলকাতার বাইরে থাকে, বেশিরভাগ মানুষ কিন্তু তারাই এখন চলে এসেছে, কারণ মেলার সময় যে ভিড়টা অনেকটাই বেশি হয়। আর সেই ভিড়টাকে অ্যাভয়েড করার জন্য কিন্তু এখন রীতিমতো কিছু মানুষ চলে আসছে যেন শান্তিতে এখানে এই গঙ্গাসাগরে পুণ্য স্নান করে একটু পুণ্য লাভ করতে পারে, সেই আশা রেখে। কারণ এই চলমান এটা কবে থেকে শুরু হয়েছে? 10 বছর হলো। বাহ, 10 বছরের বেশি। 20 বছর হয়ে গেল। আচ্ছা, মেলার সময় তো ভিড়টা আরো অনেক বেশি থাকবে, তো এই কটা তো হবে না, আরো অনেকে ব্যবস্থা থাকবে নাকি? মেলার সময় ওরা সরকারিভাবে ব্যবস্থা থাকে, আরো অনেকগুলো সরকার থেকে ব্যবস্থা থাকবে। মানে মোবাইল টয়লেটের মতন। আচ্ছা আচ্ছা, ওটা আমরা উঠে যাই, ওটা জানা আচ্ছা সরকার থেকে করে দেয়। আর এই যে 20 টাকা করে নেওয়া হয়, এটা কি সারা বছর 20 টাকাই না সারা লেডিসদের জন্য, তাই তো? আর চেয়ারে 20 টাকা করে। আর চেয়ারও 20 টাকা। বাহ, তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু এরকমভাবে প্রস্তুতি পর্ব চলছে মেলার আগের। আর এই জায়গাগুলো সম্পূর্ণটা কিন্তু এখানে টেন্ট থাকে, প্যান্ডেল করে দেওয়া হয়, তোমরা তো জানোই যারা আগের বছর আমার ভিডিও দেখেছিলে। আর এদিকটায় দেখো এখানে বাস টাস অনেক কিছু ফেলা আছে দেখা যাচ্ছে। আর এই ডান দিকটা দেখো বিচের দিকটা, বিচের দিকে আশা করি তোমরা দেখলে বুঝতে পারবে ভালো করে। একটু সামনে থেকে দেখাই, এই জায়গাটা কিন্তু অনেকটা ডাউন হয়ে গেছিলো, আর এখানে কিন্তু বালি কমে গেছিলো। এই জন্য কিন্তু এখানে দেখো এই বিচের যে এই চড়াটাকে কিন্তু এখানে আর্টিফিশিয়ালি তৈরি করা হচ্ছে এই মুহূর্তে। তো এখানে আরও অনেক কিছু ফেলে দেখো এই জায়গাটা উঁচু করা হয়েছে। এই যে দেখছো এই হোগলা পাতাগুলো আসছে, এগুলো দিয়ে কিন্তু এখানে টেম্পোরারি ঘর বানানো হয়, যেখানে পুণ্যার্থীরা থাকে বা সাধু সন্তরাও কিন্তু থাকেন এখানেই। এই রাস্তা দিয়ে সোজা নাক বরাবর সামনে দেখা যাচ্ছে কপিলমুনির মন্দির। পুজো দেওয়ার আগে প্রসাদের ডালার দাম কত চলছে সেটা তো জানতেই হবে, চলো জেনে নেওয়া যাক ভেতরে। এখানে চলে এসেছি, এখানে কিন্তু 30 টাকা থেকে 201 টাকার এরকম ধরনের বিভিন্ন রকমের ডালা পাওয়া যায়। কোনটার কি দাম, কোন দোকানে কি দাম বেশি হতে পারে না কম হতে পারে, সেটা তো অবশ্যই একটা জানার বিষয়। তাই আসার জন্য অবশ্যই বলবো বন্ধুদের এখানে সরকারি যে স্টল আছে এই স্টলেই আসার, কারণ এখানে কিন্তু যে কোনো জায়গা থেকে কেন না কেন তোমরা এখানে যে কোনো দোকানে একই দাম, ফিক্সড প্রাইস থাকে 30 টাকা থেকে 201 টাকা। আর এখানে যে স্টলের মালিক আছে, চলো কথা বলে স্টল নাম্বার 6, স্টল নাম্বার 5, 22খানা দোকান একই রেটে চলছে। আমাদের সমস্ত স্টল, যত গঙ্গাসাগরের যত স্টল আছে 125খানা স্টল একই রেটে সবাই বেচাকেনা করছে। এটা আমাদের গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েত এবং সমিতি সবাই মিলে একই রেটে বেচাকেনা হচ্ছে। সমস্ত পুজোর সামগ্রী যারা পুজো নিতে চান সব একই সঙ্গে চলে আসুন এই স্টলের মধ্যে। সবাই কিছু একই সঙ্গে একই রেটের মাধ্যমে সবাই পুজো সামগ্রী পাবে। এই হচ্ছে কপিলমুনি মন্দির। দূর দূরান্ত থেকে আসা বিভিন্ন পুণ্যার্থীরা সাগরে পুণ্য স্নান করে এই মন্দিরে এখানেই আসে পুজো দিতে। গঙ্গাসাগরে এসে নাগা বাবার দর্শন না করলে মনটা কেমন লাগে, তাই না? তো এইদিকে কিন্তু মন্দিরের ঠিক ডান পাশে সব নাগা বাবারা লাইন দিয়ে বসে আছেন। সামনে যেতে তো আমার একটু ভয় লাগছে, যদি কিছু বলে দেয়, তাও আবার ক্যামেরা নিয়ে। চলো একটু সামনে থেকে তোমাদের দেখাই, তোমাদের না দেখালে তোমরা তো রাগ করবে। বাবা জয় কপিলমুনি, জয় কপিলমুনি।
তো কপিলমুনি মন্দির থেকে কিন্তু আমি আবার টোটো ধরে নিলাম, যেতে হবে বাস স্ট্যান্ডের দিকে, কারণ এখান থেকে হেঁটে আমার মোটামুটি 20-30 মিনিট লাগে। তোমরা যদি মানে হাঁটতে পারো তাহলে চলে যেতেই পারো, কিন্তু আমার তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, কলকাতা রিটার্ন করতে হবে, লাস্ট ট্রেন ধরতে হবে। জানি না ট্রেনটা পাবো নাকি, 8টা ট্রেনটা ভেবেছিলাম ধরবো। তো টোটো ধরে নিলাম, টোটোতে 15 টাকা ভাড়া, এখান থেকে বাস স্ট্যান্ড নামাবে, বাস স্ট্যান্ড থেকে তারপর বাস বা ম্যাজিক কি পাচ্ছি দেখছি। এখন সময় 4টে বেজে গেছে, আর ম্যাজিক গাড়ি আবার ধরে নিয়েছি 50 টাকা দিয়ে লঞ্চঘাট যাওয়ার জন্য। আর লঞ্চঘাট যাওয়ার পর কি হচ্ছে সেটা তো তোমাদের দেখতেই হবে, তো সাথে থাকো একটু। বাড়ি ফিরবে তোমাদের একটা ইনফরমেশন দিয়ে দিই, গঙ্গাসাগরে কিন্তু কোনো রকম, গঙ্গাসাগরে যেখানে মেলাটা হচ্ছে মেন কপিলমুনি মন্দির আশেপাশে কিন্তু কোনো এটিএম নেই। তো তোমরা অবশ্যই ক্যাশ হাতে রাখার চেষ্টা করো। আর যদি তোমাদের ইনকেস কোনো কারণে এটিএমে যাওয়ার দরকার হয়ে থাকে, তাহলে ওই গঙ্গাসাগরের যে মেন যে বাস স্ট্যান্ডটা আছে ওখান থেকে তোমাদের কালীবাজার, মানে ওটা কিছুটা ডিস্টেন্স আছে, অটোতে বা টোটোতে যেতে হবে। কালীবাজারে গেলে তোমরা ওখানে এটিএম পাবে, তার আগে কিন্তু কোনো এটিএম পাবে না। তাই আসলে অবশ্যই ক্যাশ হাতে রেখো, এটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের জন্য। কচুবেড়িয়া বাস স্ট্যান্ডে ম্যাজিক ভ্যানটা নামিয়ে দিয়েছে, আর এখান থেকে হেঁটে সামনের দিকে যাচ্ছি। আর এই যে পেছনে এই জায়গাটা দেখছো, ওখানে কিন্তু বাস স্ট্যান্ড থেকে নামিয়ে দেয়, আর সামনে সোজা হচ্ছে কচুবেড়িয়া লঞ্চ ঘাট। আর এখানে অনেকে ভ্যান রিক্সা করে যাচ্ছে, আমাকে বলছে এরকম ব্লগিং করছে, এত বকতে হয়, এত বকতেও পারো তোমরা। তো যাই হোক, তোমাদের জন্যই তো বকি, আর কি বলো। তো সামনের দিকে আমি হেঁটে একটুখানি এগোচ্ছি, সামনে একদম সোজা দেখা যাচ্ছে ওটাই লঞ্চ ঘাট। চলো সামনের দিকে যাওয়া যাক। এদিকে সব লোক লঞ্চের জন্য কিন্তু ওয়েট করছে, এদিকে দাদা কিন্তু চপ ভেজে যাচ্ছে, আর দাদা বলছে কিন্তু চপের দোকানে দিয়ে পাচ্ছে না, এত ভিড়। কিন্তু সবাই অ্যাকচুয়ালি খেয়ে দিয়ে প্রসাদ টোসাদ খেয়ে আছে বলে চপ খাচ্ছে না, নাকি পরে খাবে তোমার চপ? এখন কেউ খাচ্ছেই না। আহা, দাদার খুব কষ্ট হচ্ছে, মানুষের রীতিমতো ভিড়, এত দীর্ঘক্ষণ মানুষ এখানে অপেক্ষাকৃত, কারণ এখন কিন্তু এখানে ভাটার জন্য কিন্তু এখানে লঞ্চ মাঝখানে বন্ধ থাকে, যেটা জানা গেল। এখন ঘড়িতে সময় হচ্ছে বিকেল 5টা, কিন্তু 6:30 থেকে প্রথম লঞ্চ স্টার্ট হবে। আর প্রথম লঞ্চে মনে হয় না এত লোকের জায়গা হবে, কারণ মোটামুটি যা ভিড় আছে এখানে মনে হচ্ছে 4টে কি 5টা লঞ্চ যাওয়ার পরই এই মানুষ মোটামুটি যেতে পারবে, তাও বলা যাচ্ছে না। যেটা শোনা গেল 6:30টার সময় ফার্স্ট লঞ্চ স্টার্ট হবে। আর সেই জন্য দেখো এখানে কিন্তু রীতিমতো পুণ্যার্থী যারা এসেছেন সকাল থেকে আসার পর, দুপুরের পর থেকে এখানে লঞ্চ বন্ধ হয়ে গেছে। এখন লাইনে দাঁড়িয়ে থাকা সম্ভব না, সেই কারণে কিন্তু মানুষ রীতিমতো এখানে রাস্তাতেই বসে আছে, যেটা দেখা যাচ্ছে এই মুহূর্তে। দেখতেই পাচ্ছেন পুরুষ মহিলা নির্বিশেষে প্রত্যেকেই কিন্তু এখন রাস্তায় বসে অপেক্ষাকৃত, কারণ লঞ্চ ছাড়ার যে সময় এখনো অনেক বাকি। প্রত্যেকেই কিন্তু যারা বাড়ি ফেরার জন্য এসেছেন, মোটামুটি দুপুর থেকে এখানে লঞ্চ বন্ধ আছে, সন্ধে হয়ে গেছে, প্রায় 1 ঘন্টার উপর দাঁড়িয়ে। আর এখানে কিন্তু লঞ্চ ঘাটে দেখতে পাচ্ছ তোমরা মানুষের ভিড় কিন্তু বেড়েই চলেছে, কারণ এতক্ষণ লঞ্চ বন্ধ, সেই দুপুর 3টে থেকে। আর এখানে দেখতে পাচ্ছ রাস্তার সুন্দর লাইটিং, কিন্তু মানুষের ভিড় দেখে তো মাথা খারাপ হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না কি করে বাড়ি পৌঁছবো। চলো তোমরা দেখাবো, শেষ পর্যন্ত দেখলে তোমরা বুঝতে পারো। এখন আমি যেভাবে হোক ওপারে যাওয়ার ব্যবস্থা করে নিয়েছি, তবে লঞ্চে না। লঞ্চগুলো কিন্তু দেখো, দেখতেই পাচ্ছ সামনে সব কটা দাঁড়িয়ে আছে এরকমভাবেই, এখন কিন্তু লঞ্চ যাবে না। তার কারণ হচ্ছে গঙ্গাসাগরে একটা বড় সমস্যা হচ্ছে জোয়ার ভাটার সমস্যা, আর ভাটার কারণে এখানে কিন্তু লঞ্চ এরকমভাবে বন্ধ হয়ে যায়। যতক্ষণ জোয়ার না আসবে, জল না উঠবে, লঞ্চ গেলে কিন্তু নিচে ঠেকে যাবে, তো যে কোনো জায়গায় আটকে যেতে পারে, সেই কারণে লঞ্চ বন্ধ থাকে। তবে আমি অন্য মাধ্যমে আমি ওপারে যাচ্ছি, সেই মাধ্যমটা হচ্ছে একটা লোকাল মানুষদের যাতায়াত করার জন্য এখানে নৌকার ব্যবস্থা আছে। আর সেই নৌকাটা কিন্তু ট্যুরিস্টদের জন্য না, বলে দিই, যারা ট্যুরিস্ট বন্ধুরা আছো, যারা ঘুরতে যাবে ভাবছো, তাদের জন্য না। আমি সিঙ্গেল ছিলাম, তো আমি ভাবলাম চলো এখানে যাওয়া যাক। তো আমি একটু রিকোয়েস্ট করলাম, আর তার মধ্যে আমার কাছে মিডিয়ার কার্ডও ছিল, সেই কারণে আমি এটা করে পার হতে পারছি। কিন্তু তোমরা হয়তো এরকমভাবে পার হতে পারবে না। তো তোমরা যদি পার হবে ভেবে থাকো, তাহলে নামখানা হয়ে যেতে পারো, ওখানে জেনারেলি চান্স কম থাকে ভাটার এই সমস্যার। কিন্তু মোটামুটি ধরে নাও তোমাদের এখানে ফেরার সময় একটু হাতে সময় নিয়েই আসতে হবে। তো এখন মাঝ বরাবর আছে, এটা হচ্ছে লোকাল যে নর্মাল যে নৌকোগুলো হয়, সেই নৌকো করে পার হচ্ছে। এখানে 40 টাকা পার পার্সন নেওয়া হয় এপার থেকে ওপারে যাওয়ার জন্য। তবে বন্ধুরা, এই নৌকাটা যেতে কিন্তু একটু ভয় লাগছে, কারণ পুরো অন্ধকার, নৌকাটা কোনো লাইট নেই, আর একদম ছোট নৌকা, আর এতটা ডিস্টেন্স এরকমভাবে পার করা একটু রিস্কি তো আছেই। তবে ফাইনালি দেখা যাচ্ছে ওপারে কাকদ্বীপ লঞ্চ ঘাট, থ্যাঙ্কস গড। তো বন্ধুরা, তোমাদের দেখিয়েছিলাম ওখানে লঞ্চের কতটা ভিড় ছিল। ওখানে লঞ্চ ছাড়ার কিন্তু টাইম ছিল 6:30টার পর। তো তাড়াহুড়ো করে আসতে হবে, কারণ শিয়ালদা ঠিক টাইমে পৌঁছতে হবে। সেই কারণে ওখানে একটা দাদার সঙ্গে কথা বলে ডিসাইড করে নিলাম যে নৌকা করে যাওয়ার জন্য। লঞ্চে ভাড়া হচ্ছে 9 টাকা এখন, কিন্তু নৌকায় 40 টাকা, মানে অনেকটাই দ্বিগুণেরও বেশি, বলা যায় 4 গুণ ভাড়া দিয়ে আসলাম, কারণ তাড়াতাড়ি পৌঁছতে হবে। তো তোমরাও যদি মনে করো ভ্যাসেলের কোনো সময় বা লঞ্চের প্রবলেম আছে, তো তোমার নৌকা করে আসতে পারো, যেটা হচ্ছে তোমার 40 টাকা। এটা নামাবে হচ্ছে তোমাদের ভিআইপি ঘাট, আর এখান থেকে আবার আমরা টোটো পেয়ে যাবো কাকদ্বীপ স্টেশন যাওয়ার জন্য। আর শিয়ালদায় যদি একদিনে পৌঁছতে হয় গঙ্গাসাগর ঘুরে, তাহলে মনে হয় এটাই হচ্ছে সবচেয়ে ফাস্ট রুট, কারণ লঞ্চের কোনো ঠিকই নেই, যেটা দেখলে তোমরা। আবারও 20 টাকার টোটো ভাড়া দিয়ে পৌঁছে গেলাম কাকদ্বীপ স্টেশন। আর কাকদ্বীপ স্টেশনে পৌঁছে সবার আগে কাজ তো ট্রেনের টিকিটটা কেটে ট্রেনের টাইমটা দেখে নেওয়া, কারণ শিয়ালদা যাওয়ার ট্রেনটা ঠিক টাইমে না পেলে ওখান থেকে আমার বাড়িতে লেট হয়ে যাবে। আর ট্রেনের বর্তমান যে
টাইম টেবিল আছে সেটা তোমার সামনে তুলে ধরছি। তোমাদের মনে হলে একটা স্ক্রিনশট রেখে দিতে পারো আসার আগে, তাহলে তোমাদের সুবিধা হবে। অনেক সময় অ্যাপসের টাইমের সাথে কিন্তু এই টাইমগুলো মেলে না। আর এখান থেকে যেতে গেলে কোন স্টেশনে কত ভাড়া সেটাও তোমার চারটা তোমার সামনে তুলে ধরলাম, এটাও স্ক্রিনশট রেখে দিতে পারো তোমরা। প্ল্যাটফর্মে আসার সাথে সাথে ট্রেন চলে এসেছে। একটু মানে 2 মিনিট যদি আমি লেট করতাম তাহলে এই ট্রেনটা মিস হয়ে যেত, আবার আমাকে 1 ঘন্টা ওয়েট করতে হতো। তো ভাগ্যক্রমে ট্রেনটা পেয়ে গেছি। তো তাহলে আমরা মোটামুটি শিয়ালদায় 10:30টার মধ্যে পৌঁছতে পারবো। তবে বলে দিই এখনও একটা কথা বাকি আছে বন্ধুরা, কাকদ্বীপের ট্রেনটা কিন্তু একদম 8:05-এ ঢুকে গেছে শিয়ালদার দিকে, যেটা টুয়ার্ডস শিয়ালদা আপ নামখানা শিয়ালদা লোকাল এটা। আর 8:05-এ ঢুকে গেছে, মানে মোস্ট প্রবাবলি আশা করা যে এটা টাইমিং বলছে 10:30টার মধ্যে আমরা শিয়ালদা পৌঁছে যাবো। তো ভিডিওটা এখানেই শেষ করছি। চ্যানেলে নতুন থাকলে আরও একবার বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তোমরা জানো এই চ্যানেলটা মাত্র 2 মাসে, তো 2 মাসের চ্যানেলে কতটা সাবস্ক্রাইব হবে। তো তোমরা এখনো মতো তোমরা যতটা সাপোর্ট করেছো বা যতজন সাবস্ক্রাইব করেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে। আরও অনেক নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসছি খুবই তাড়াতাড়ি। সাথে থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওর সাথে।